প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। গতকাল চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কথা বলছিলেন বা মত বিনিময় করছিলেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে। তো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা তিনি সেখানে করেছিলেন। তার বক্তব্য শুরু হয়েছিল সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বা সার্বিকভাবে সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করবার মধ্য দিয়ে। তিনি উল্লেখ করছিলেন জুলাই আগস্টে আমাদের জুলাই অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে প্রশংসা করছিলেন তাদের ভূমিকার, এবং বিশেষভাবে উল্লেখ করেছিলেন যে ৩, ৪ এবং ৫ আগস্ট সশস্ত্র বাহিনী যেই ভূমিকা রেখেছে, বিশেষভাবে বাংলাদেশ সেনাবাহিনী, সেইটি ভুলবার মতো নয়। এবং তারা সেই সময় গঠনমূলক ভূমিকা না রাখলে আজকের বাংলাদেশে শফিকুর রহমান উল্লেখ করেছিলেন, শফিকুর রহমান, যে তিনি দাঁড়িয়ে তাদের সামনে কথা বলতেন না বা বলতে পারতেন না। তো চমৎকার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এটি আমরাও করি। সব সচেতন মানুষ বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকাকে আমরা পছন্দ করি, প্রশংসা করি, বরাবরই করেছি, এবং নিশ্চয়ই জুলাই অভ্যুত্থানে তাদের ভূমিকা আছে। তো অন্য জায়গায় সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা যারা দায়িত্বহীন আচরণ করেছেন বিভিন্ন সময়ে, মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন, শেখ হাসিনার সঙ্গে যোগ সাজসে, তাদের কথা বাদ। সার্বিকভাবে আমাদের সশস্ত্র বাহিনী আমাদের, সেনাবাহিনী আমাদের, সশস্ত্র বাহিনীর অন্যান্য শাখাগুলো আমাদের, সো এদের নিয়ে আমাদের গর্ব করতেই হবে। তো তিনি সেই জায়গাটি উল্লেখ করলেন। ভালো, তিনি ইতিহাসের পাতা উল্টিয়ে কিছুটা পেছনে চলে গেলেন এবং ভারতবর্ষের ইতিহাস ১৯০ বছর ব্রিটিশদের গোলামির পর দুটো দেশ আলাদা হলো, পাকিস্তান এবং ভারত, কয়েক মিনিট বা কয়েক ঘন্টার ব্যবধানে, এবং একটি সময় পর্যন্ত আমরা পাকিস্তানের প্রদেশ থাকলাম ২৩ বছর। সেই কথাও তিনি উল্লেখ করলেন এবং এক পর্যায়ে উল্লেখ করলেন যে সেই সময় পশ্চিম পাকিস্তানিরা আমাদের এই পূর্ব বাংলার সঙ্গে, যখন আমরা পাকিস্তানের প্রদেশ ছিলাম, ইনসাফের আচরণ করেনি। আর তারই ফল তারা পেয়েছে ৭০ নির্বাচনে। ৭০ নির্বাচনে যে ফলাফল হয়েছিল সেইটি সুবিধা বঞ্চিত কিংবা ডিসক্রিমিনেটেড, বৈষম্যের শিকার পূর্ব বাংলার মানুষ তাদের দ্রোহের বহিঃপ্রকাশ ঘটিয়েছে ৭০ নির্বাচনের ফলাফলে। সে কথাও তিনি উল্লেখ করলেন। তো প্রিয় দর্শক, এই বিষয়ে ইতিহাসে ঘাটাঘাটি করতে যাব না এই মুহূর্তে। ৭০ নির্বাচন পশ্চিম পাকিস্তান মেনে নেয়নি। সেই নির্বাচন মেনে নিলে সরকার গঠন হতো অন্যভাবে, তারা সেটি ভণ্ডুল করে দিয়েছে, মানতে চায়নি। তো পরবর্তীতে আমাদের স্বাধীনতা যুদ্ধ কিংবা মুক্তিযুদ্ধ শুরু হলো তারই প্রতিক্রিয়ায়, এবং আমরা স্বাধীন দেশ হলাম। তো সেই আলোচনা অন্য সময় করা যাবে। বাট এখন আমি মূলত জামায়াতের আমিরের যেই পয়েন্টটিতে ফোকাস করতে চাইছি এই মুহূর্তে, তিনি তার অনেক বক্তব্যের মধ্যে এই যে বক্তব্য যে পশ্চিম পাকিস্তানিরা তখন আমাদের সঙ্গে ইনসাফের আচরণ করেননি, তো এর বাইরেও তিনি নির্বাচন নিয়েও, আমাদের যে আসছে আপকামিং ইলেকশন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেইটি নিয়েও কথা বলেছেন যে আমরা আর আগের সাজানো গোছানো কিংবা বন্দোবস্তের নির্বাচন চাই না, এটি স্বাধীন নির্বাচন হতে হবে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে হবে। তো এই বিষয়ে তিনি আলোকপাত করেছেন। আর তিনি একটি পর্যায়ে উল্লেখ করেছেন যে জুলাই অভ্যুত্থানে স্টেক হোল্ডার সবাই, সারা বাংলাদেশের মানুষকে ক্রেডিট দিতে হবে। জুলাই অভ্যুত্থানে আমাদের বিজয়ের জন্যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের বিপরীতে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিলেন। নির্দিষ্ট কাউকে ক্রেডিট দেবার এখানে কিছু নেই। এবং তিনি বলেছেন যে তার দল বাংলাদেশ জামায়াত ইসলামী আলাদাভাবে কখনো কোনো ক্রেডিট দাবি করেনি জুলাই অভ্যুত্থানে ভূমিকা রাখবার জন্য। আর তিনি বলেছেন যে এই ভূমিকা আসলে সব মানুষ রেখেছেন দেশের দলমত নির্বিশেষে, তাই সবাই মাস্টার মাইন্ড। এক পর্যায়ে তিনি উল্লেখ করলেন যে অধ্যাপক ইউনূস যখন বিদেশের মাটিতে উল্লেখ করলেন যে মাহফুজ আলমকে নাম দিয়ে বলেছিলেন যে মাহফুজ আলম এই জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড। তো তিনি প্রথম ব্যক্তি যিনি প্রতিবাদ করেছিলেন
সেই কথা। এবং তিনি বলেছিলেন যে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে আমরা মাস্টার মাইন্ড মানতে রাজি নই, সারা বাংলাদেশের মানুষ মাস্টার মাইন্ড। তিনি সেই কথাও সেখানে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে বললেন। তো আবার ফিরে আসি তার সেই গুরুত্বপূর্ণ কথাটিতে যে পশ্চিম পাকিস্তান আমাদের সঙ্গে ইনসাফের আচরণ করেনি। তো এইটি আমি মনে করি দলীয়ভাবে তার একটি পুনর্মূল্যায়ন ৭১-এ জামায়াত ইসলামের ভূমিকা। তো বিভিন্ন সময়ে জামায়াত ইসলামী কিন্তু বিচ্ছিন্নভাবে ৭১-এ তাদের ভূমিকার বিষয়ে তারা দুঃখ প্রকাশ করেছেন। কয়েক মাস আগের কথা, জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান ইতিহাস পেছনে টেনে ৪৭ থেকে শুরু করে ৭১ এই পর্যন্ত অ্যাজ অফ টুডে আমাদের আচরণে জামায়াত ইসলামের কথা বলছিলেন দলীয়ভাবে যে আমাদের আচরণে যদি কারো মনে কষ্ট হয়ে থাকে, কেউ আমাদের দ্বারা কষ্ট পেয়ে থাকেন, সাফার করে থাকেন, তাহলে ক্ষমা চাইছি। তবে সেখানে তিনি তবে উল্লেখ করেছিলেন, তবে ইতিহাস সব কিছু তার নিয়মে বিচার করে বা এরকম কিছু কথা তিনি পরবর্তীতে বলেছিলেন। সেই অ্যাপোলজি দেবার যে লাইনটি, ক্ষমা চাইছি আমাদের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত বা দুঃখ পেয়ে থাকলে, তারপরে পরে একটি তবে যোগ করেছিলেন। তাই অনেকে তখন তার এই অ্যাপোলজিটি নেননি। বাংলাদেশের অনেক জায়গায় সেটা নিয়ে তখন কথা হয়েছে, পুরো দেশেই কথা হয়েছে। অনেকে বলছিলেন এটি শর্তযুক্ত অ্যাপোলজি, নেওয়া যাবে না। তো বিভিন্ন সময় দেখা গিয়েছে জামায়াত ইসলাম অ্যাপোলোজাইজ করেছে দলীয়ভাবে, অনেক সময় ব্যক্তি পর্যায়ে নেতারা অ্যাপোলোজাইজ করেছেন, কিন্তু সবসময় দেখা গিয়েছে সেখানে কোনো শর্ত থাকছে। তো সেই জন্যে এখনও এই দলটির ব্যাপারে অনেকের আপত্তি আছে যে ৭১-এর ভূমিকা নিয়ে জামায়াত ইসলাম আনকন্ডিশনালি অ্যাপোলোজাইজ করেনি, শর্তহীনভাবে ক্ষমা চাইনি কখনো। এই দাবিটি কিন্তু উঠছে বিভিন্ন মহল থেকে। তো এই দাবিটি যে জামায়াতের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রমূলক দাবি এরকম না। বাংলাদেশের দেশকে ভালোবাসেন, দেশপ্রেমিক যারা আছেন তারাই এই দাবিটি করছেন। হ্যাঁ, আরেকটি মহল অবশ্য যারা জামায়াতের উত্থান হোক, তারা রাজনীতিতে ভালো করুক, তারা এখানে প্রতিষ্ঠিত হোক, সেটি চাইছে না, আছে একটি মহল। তো তারা নানা কারণে নানাভাবে প্রয়োজনে অপ্রয়োজনে অপ্রাসঙ্গিকভাবে তাদেরকে ডেকে আনছে, তাদের দলের নাম নিচ্ছে, তাদেরকে স্টিগম্যাটাইজ করবার চেষ্টা করছে, সবসময় তাদেরকে অনেক পেছনে ফিরিয়ে নেওয়া হচ্ছে, তাদের অতীত ভূমিকার কাছাকাছি নিয়ে যাওয়া হচ্ছে। তো দুটো বিষয় এখানে মোটা দাগে দুই ভাগে ভাগ করতে হবে। তো যেই পক্ষটি বলছেন যে জামায়াত এখনও কন্ডিশনালি ক্ষমা চাইছে, আনকন্ডিশনাল হতে হবে সেটি, তারা কিন্তু বাংলাদেশে জামায়াতের রাজনীতিকে অস্বীকার করছে না। তারা বাংলাদেশে জামায়াত ইসলামের রাজনীতিকে বৈধতা দিতে চাইছেন তারা, কিন্তু তারা তাদের ৭১-এর ভুলের জন্য, ভূমিকার জন্য আনকন্ডিশনাল অ্যাপোলজি চাইছেন। তো এই পক্ষটি একরকম। আরেকটি পক্ষ যারা ঘোলা পানিতে মাছ শিকার করবার চেষ্টা করছেন, তাদের কাছে আবার ভারতে বিজেপির মৌলবাদী হিন্দুত্ববাদী সরকার ভালো লাগে, কিন্তু বাংলাদেশে জামায়াত ইসলাম রাজনীতি করলে ভালো লাগে না। এটি তাদের জন্য হয়ে যায় ধর্মীয় রাজনীতি, এটি করা যাবে না, এটি করা নাজায়েজ, হারাম, নিষিদ্ধ ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, দুটো পক্ষ আলাদা আছে এখানে, দুই রকম চাইছে দুটো পক্ষ, আর দুই রকম চাওয়ার পেছনে দুই রকম উদ্দেশ্য আছে। তো যেটি বলছিলাম যে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে, অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করছিলেন। তো এখানে আরেকটি কথা প্রসঙ্গক্রমে বলতে হচ্ছে, অসংখ্য সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রিটায়ার করেছেন, অবসরে গেছেন, তারা কিন্তু জামায়াত ইসলামী করছেন, এই দলটির সঙ্গে যুক্ত আছেন অনেকেই, অসংখ্য, বিশাল সেই সংখ্যাটি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। তাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেলও থাকতে পারেন কেউ কেউ, আর ডাউনওয়ার্ড তো আছেই, কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, মেজর, এরকম আছেন অনেকেই। তো হাজার হাজার মুক্তিযোদ্ধা আছে এই দলটিতে। সো যারা বিভিন্ন সময় বলবার চেষ্টা করছেন যে যারাই জামাত শিবির সংশ্লিষ্টতা আছে তাদের, তারা দেশ বিরোধী শক্তি, এই দেশের প্রতি তাদের লয়্যালটি নেই, তো বিষয়টি সেরকম না। আমি উল্লেখ করছিলাম যে হাজার হাজার মুক্তিযোদ্ধা আছেন এই দলটিতে, আর সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আছেন, অবসরপ্রাপ্ত আমলারা আছেন, যাদের মধ্যে বেশ কয়েকজন সচিব আছেন, অবসরপ্রাপ্ত সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা আছেন। আর ডাক্তার প্রকৌশলীর সংখ্যাও বেশ অনেক বড় হবে। তো সেই জন্য দেখা যাচ্ছে অনেক বিষয়ই বুদ্ধিবৃত্তিক দিক থেকে, স্ট্র্যাটেজিক দিক থেকে জামাতের কাছে অনেকেই মার খেয়ে যাচ্ছে। বিশেষভাবে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসছে নির্বাচনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী বিএনপি, সবচাইতে বড় দলটি। এই দলটিও স্ট্র্যাটেজিক
পলিসি নির্ণয়ের ক্ষেত্রে জামায়াতের কাছে মার খেয়ে যাচ্ছে, কারণ ওই যে জামায়াতের যে থিঙ্ক ট্যাঙ্ক সেটি কিন্তু বেশ শক্তিশালী, কারণ বিভিন্ন মেধাবী লোকদের সমন্বয় সেখানে ঘটেছে। তাই এই মেধাবী লোকদেরকে এক ঝটকায় ফেলে দেওয়া যাবে না, এরা পিন্ডির রাজত্ব চায় এদেশে, এরা দেশদ্রোহী, এরা বাংলাদেশ চায় না, এই বাজে মিথ্যে বয়ান বন্ধ করতে হবে। যেই মহল করছে, সময় এসেছে তাদের বয়ান পাল্টাবার। ওগুলো কিন্তু চলছে না এখন, বাংলাদেশের মানুষ ওগুলো আর নিচ্ছেই না, একদম না। তার প্রমাণ এই যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবিরের, জামায়াতের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্র শিবিরের ভূমিধস জয়। আর কারো এটা মনে করবার কারণ নেই, যদিও কিছু রাজনীতি বিশ্লেষক, আলোচক, টকশো ব্যাপারী বলবার চেষ্টা করেন যে না না, ওগুলো কিছু না, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিবিরের ভালো করার সঙ্গে জাতীয় রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটি একেবারেই ফলস ন্যারেটিভ। তো এটিকে আমলে নেবার কোনো কারণ আমি দেখি না অন্তত। তো সেই জন্যে যা বলছিলাম যে জামায়াতের আনকন্ডিশনাল ক্ষমা চাবার বিষয়টি, তো তাদের বোধহয় সময় এসেছে। কিছুদিন আগেই আমরা জেনেছিলাম যে জামায়াতের ভেতরেই একটি পক্ষ আছেন যারা চাইছেন আনকন্ডিশনাল অ্যাপোলজি দিতে, আরেকটি পক্ষ তারা সংকোচ বোধ করছেন কীভাবে দেবেন কিনা। তো সেই জন্যই তাদের এরকম রেখে ডেকে কথা বলতে হচ্ছে, কিছু বলছেন কিছু বলছেন না, অ্যাপোলোজাইজ করছেন উইথ আ কন্ডিশন, তবে কিন্তু যদি এসব চলে আসছে, ইফ বাট থাকছে। তো এই ইফ বাট মুক্ত একটি আনকন্ডিশনাল অ্যাপোলজি কিন্তু দরকার আছে, তাদের নিজেদের স্বার্থেও দরকার আছে, দলের স্বার্থে। আর তারা ভালো করেই বুঝেন, তাদেরকে বোঝাবার মতো শক্তি আমার নেই, আমি চেষ্টাও করবো না। তারা খুব ভালো করে বুঝেন অ্যাপোলোজাইজ করবার মধ্যে আনকন্ডিশনালি খারাপ কিছু নেই। এটি তাদের মহত্বই প্রকাশ করবে এবং তাদের অবস্থানকে আরও শক্তিশালী করবে। যেই পক্ষটি ঘোলা পানিতে মাছ শিকার করবার চেষ্টা করছে জামায়াত নিয়ে, জামায়াতের রাজনীতি নিয়ে, সেই পক্ষটির মুখ বন্ধ করতে সেটি কিন্তু সাহায্য করবে। তো আমি এই এপিসোড আসলে সেই জন্যই বানালাম যে কালকের এই আলোচনায় জামায়াত আমির আবারও কিন্তু এক ধরনের অ্যাপোলজি দিলেন। সেটি নিশ্চয়ই সেটি একটি অ্যাপোলজি যে পশ্চিম পাকিস্তান আমাদের প্রতি ইনসাফ করেনি, আর যারা ইনসাফ করেনি সেই শক্তিটির সঙ্গে, সেই শক্তিটির বিপরীতে আমাদের দাঁড়াতে হয়েছিল ৭১-এ। আর ৭১-এ জামাত ইসলাম সেই শক্তিকে সমর্থন এবং সহযোগিতা করেছিল। সো সেই জন্যই তাদের বিরুদ্ধে কথা আসে, মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত থাকার, যুদ্ধাপরাধের কথা আসে, এই কথাগুলো এই জন্যই কিন্তু আসে। তাহলে তাদের যারা সহযোগী ছিলেন অর্থাৎ পশ্চিম পাকিস্তানিদের, তারাও নিঃসন্দেহে এটিকে কমপ্লিসিটি বলে ইংরেজিতে, আইনের ভাষায়, অর্থাৎ খারাপ কাজে সহযোগিতা। তাহলে অটোমেটিকলি খারাপ কাজে তাদের সহযোগিতা প্রমাণ হয়ে যাচ্ছে। আর সেই জন্যে অ্যাপোলজিটি হতে হবে ক্লিয়ার, স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড আনকন্ডিশনাল। প্রিয় দর্শক, ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য, ভালো থাকবেন।